আমার কলমটা নিয়ে আসি, কলমটা চার্জে দিছিলাম। 1 মিনিট। আচ্ছা, আজকে যে আমাদের অধ্যায়টা, এটা হচ্ছে জুওলজির একটা চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, লেকচার 1। এই আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, আমরা যদি সবাই দেখতে পাই স্ক্রিন, তাহলে আমরা আজকে পড়াশোনা শুরু করি। এই তোমার হচ্ছে ফারদিন, তুমি কোন কলেজ ভাইয়া? সৈয়দ নজরুল। ওরে সেরা। আচ্ছা, ক্লাসে থাকো। আমরা শুরু করলাম। আমাদের অধ্যায়টার নাম হচ্ছে, হ্যাঁ জিসানও চলে আসছে। জিসান তো খুব দিছে গত পরীক্ষায়, আমারে বলে যে ভাই টাইম তো খুব স্লো হইছে, হইয়া ও ছিল 8 মিনিটে এক্সাম দিছে। গ্রুপে গ্রুপে ফ্লেক্স নেশে। দেখো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, অধ্যায়টা হচ্ছিল খুবই 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 ইজি একটা চ্যাপ্টার, কিন্তু আমাদেরকে খুব ভয় দেখানো হয় চ্যাপ্টারটাকে নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে প্রাণীর বিভিন্নতা, আমরা ফার্স্ট অফ অল এই যে প্রাণীর বিভিন্নতা কথাটা বললাম, ওইটাকে ডিফাইন করি যে এই আসলে প্রাণীর বিভিন্নতা জিনিসটা কী মিন করছে। আচ্ছা, সবাই সবার মাইকটা অফ রাখো, ঠিক আছে? একজনের মাইক থেকে নয়েজ আসতেছে। দেখো, প্রাণীর বিভিন্নতা বলতে কি বোঝাইছে। আসলে তোমার এই পৃথিবীতে যেসব প্রাণী আছে, এদের মধ্যে তোমার কিছু 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 ক্ষেত্রে বিভিন্নতা দেখা যায়। যেমন আছে ধরো জিনগত, ধরো তোমার জিনগত বৈশিষ্ট্য আর একটা কুকুরের জিনগত বৈশিষ্ট্য কিন্তু সেম না, আমাদের জিন সেম না। তারপর হচ্ছে প্রজাতি। প্রজাতি জিন বলতে তোমার দুইজন মানুষের মধ্যে ধরো আমি আছি আর এনে ধরো তোমরা আছো, তোমাদের জিন আর আমার জিন কিন্তু সেম না, বা তোমাদের দুইজনের মধ্যে জিন কিন্তু সেম না। এটা হচ্ছে জিনগত। আর প্রজাতি, ধরো মানুষ আর কুকুর দুই প্রজাতি, তাহলে বৈচিত্র্যটা হইতে পারে জিনগত, হইতে পারে প্রজাতিগত, হইতে পারে আর একটা হইতে পারে বাস্তু সংস্থানগত। এখন কথা হচ্ছিল বাস্তু সংস্থানটা কি। ধরো আমরা আছি হচ্ছিল এশিয়া, এশিয়া সাইডে, কেউ আছে আফ্রিকান সাইডে। এই হচ্ছে বাস্তু সংস্থানগত একটা পার্থক্য, ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন বিষয়ে যে এই যে পার্থক্যরা বিভিন্নতা দেখা যাইতেছে, এই জিনিসটাকে আমরা বলতেছি প্রাণীর বিভিন্নতা। ওকে, তাহলে প্রাণীর বিভিন্নতা নিয়ে যদি তোমার একটা আসে যায়, প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য কি, তুমি সংজ্ঞা দাও। তুমি বলবা যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে, নর্মালি প্রাণী তো 3 রকমই থাকতে পারে, জলচর, স্থলচর, খেচর। এই প্রাণীদের মধ্যে যে জিনগত, তারপরে হচ্ছিল প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত পার্থক্য দেখা যায়, সংস্থানগত পার্থক্য দেখা যায়, একেই প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বলে, বা প্রাণী বৈচিত্র্য বলে। আচ্ছা, তাইলে তুমি হচ্ছিল তোমার এনে 3টা জিনিস মনে রাখবা, জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত। এই 3টা মনে রাখলেই তুমি সংজ্ঞাটা খুব সুন্দরভাবে তোমার পরীক্ষা হলে সাজায় দিয়ে আসতে পারবা। ওকে, এখন করার কথা হচ্ছে তুমি যদি এটা এভাবেও মনে না থাকে, তুমি মনে রাখতে পারো বাবজি। এই বাবজি দ্বারা, বাতে হচ্ছে বাস্তু সংস্থানগত, পতে হচ্ছে প্রজাতিগত, জিতে হচ্ছে জিনগত, ঠিক আছে? এইভাবে আমরা সংজ্ঞাটা মনে রাখবো। আচ্ছা, এখন আমরা প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য দেখলাম। এখন প্রাণী বৈচিত্র্য কয় প্রকার হইতে পারে, কয় ধরনের হইতে পারে? দেখো, আমি অলরেডি বলে ফেলছি কয় ধরনের হইতে পারে। ওই সংজ্ঞার মধ্যে তো বললাম 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। তাহলে প্রাণী বৈচিত্র্য কয় ধরনের হইতে পারে, কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। ভেরি গুড। কে বলছো? অমিতাভ নাকি? এই কে বললাম মাত্র? হ্যাঁ, অমিতাভই বলছে।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে হলো 3 প্রকার। তাহলে এক হচ্ছে তোমার জিনগত বৈচিত্র্য, 2 হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, আর 3 হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আগে একটা জিনিস বলছিলাম, তোমরা জেনেই দেখবা যে 3টা উত্তর হইতে পারে। কয়টা উত্তর হইতে পারে? 3টা আনসার আছে। ওকে, ওইটাই তুমি মনে রাখবা, ওইটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? তোমার মেডিকেলে আসতে পারে। আসলে মেডিকেলের প্রশ্নগুলোতে এরকম প্রশ্ন হয় যে নিচের কোনটি নয়, তখন তোমাকে দিবে যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্য নয়। তোমার এনে আছে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত, আর এটা দিবে ব্যক্তিগত। তাহলে উত্তর কোনটা? ব্যক্তিগত। ইয়েস, ব্যক্তিগত। এখন বুঝছো যে মেডিকেলের প্রশ্নের টাইপটা কীরকম হয়? দেখবা তুমি, আমি যে গত ক্লাসে সলভ করাইছি, দেখবা বেশিরভাগ জায়গায় দেওয়া পিছিয়ে একটা নয় আছে। সো জেনেই তুমি দেখবা 3টা অপশান আছে, ওইটাই মনে রাখবা, তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলা বেশি খেয়াল রাখবা। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন কথা হচ্ছে জিনগত বলতে কি বোঝায়। এখন তুমি যখন ধরো, এটা আমরা মানে ট্রিকি ওয়েতে মুখস্থটা করবো সংজ্ঞাগুলা। তুমি যখন জিনগতটা বলবা, জিনগতের সংজ্ঞা বলবা, তখন বলবা একই বাস্তুতন্ত্রের একই প্রজাতির মধ্যে যে জিনগত যে উপাদানের বৈষম্য দেখা যায়, ওইটাকে জিনগত পার্থক্য বলে। মানে যার সংজ্ঞা দিবা তারপরেরগুলা কি হবে? একই। তাহলে সংজ্ঞাটা কি? একই বাস্তুতন্ত্রের একই প্রজাতির মধ্যে জিনগত উপাদানের বৈষম্যকেই কি বলা হয়? জিনগত বৈচিত্র্য। একবারে সহজ না, দেখো, নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট প্রজাতির মধ্যে বিভিন্ন তোমার হচ্ছে জিনগত উপাদানের বৈষম্য, ওইটাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। আচ্ছা, এখন আমরা বলবো প্রজাতিগত। তাহলে প্রজাতিগতের সংজ্ঞা বললে কোনটা হবে নির্দিষ্ট? বলো। জিনগত আর না, সংস্থানগত। আচ্ছা, এটা হচ্ছে তুমি হায়াতুল্লাহ যে আসছো, তোমার কোন কলেজ ভাইয়া? আচ্ছা, তুমি কথা বলতে চাইলে কিভাবে বলবা, তোমাকে আমি এটা বুঝাই দিই। দেখো, নিচে হচ্ছিল লাল বাটনটার সাথে একটা ভিডিও অপশান আছে, ওইটা তোমার অন করা, ওইটা তুমি অফ করে দাও, তাহলে তোমার কেউ দেখতে পাবে না। ওইটা অফ করে দাও। সাথে হচ্ছে একটা মাইক অপশান আছে, ওইটা অন করে আমার সাথে কথা বলতে পারবা। ওইটা অন করে তুমি তোমার কলেজের নামটা বললো আমাকে, তাইলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমার ক্যামেরা অফ হয়েছিল, ওইটার মধ্যে ক্লিক করলে তোমার ক্যামেরাটা অফ হবে, সাথে লাল বাটনটার সাথে ক্যামেরা অপশানটা। দেন হচ্ছে তোমার হচ্ছিল যে একটা সাদা আরেকটা মাইক অপশান আছে, ওই মাইক অপশানে ক্লিক করলে তুমি আমার সাথে কথা বলতে পারবা। আচ্ছা, তাইলে তুবা বলতেছিলা কি কোনটা সেম হবে প্রজাতিগত সংজ্ঞার মধ্যে? জিনগত আর বাস্তু সংস্থানগত। না, আমি বলছি ডানের গুলা, মানে তোমার ডান সাইডে যেগুলো আছে, জিনের গতর ক্ষেত্রে প্রজাতি একই আছে, বাস্তুতন্ত্র একই। তাহলে প্রজাতির ক্ষেত্রে একমাত্র একই হবে কোনটা? বাস্তুতান্ত্রিক। তাহলে তুমি বলবা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেই পার্থক্য, তাকে বলা হয় প্রজাতিগত পার্থক্য। ঠিক আছে? এখন কথা হচ্ছে তুমি প্রজাতিগত এখন গেলা বাস্তুতান্ত্রিকের সংজ্ঞা দিবা, তাহলে এখন তো আর ডানে কেউ নাই, তাহলে নির্দিষ্ট বলতে কিছু নাই। তুমি বলবা যে বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে যেই পার্থক্য, ওইটাকেই বলা হয় কি? বাস্তুতান্ত্রিক। থিমটা ক্লিয়ার হয়েছে? তুমি কিভাবে মনে রাখবা? 3টা নাম তো তুমি মনে রাখতে পারতেছো ইজিলি, আমরা উল্টাভাবে মনে রাখতে পারি বাপ জি দ্বারা। তাহলে মনে রাখবা, তুমি যার সংজ্ঞা দিবা ওইটা বাদে ওর ডান সাইডের গুলা একই থাকবে। কথাটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে দেখো, আমি হচ্ছে সংজ্ঞাগুলো এখন লিখে দিই। জিনগতটা কি হবে? জিনগতটা মনে রাখবা একই একই না, নির্দিষ্ট দিবা, তাহলে সংজ্ঞাটা সুন্দর হবে। নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনগত উপাদানের বৈষম্যের মাত্রা বা বৈষম্যটা কঠিন হয়ে যায়, উপাদানের পার্থক্যকে বা আচ্ছা, আফিফ তুমি কোন কলেজ?
তোমার হচ্ছে নিচে মাইক অপশনটা অন করে আমার সাথে কথা বলতে পারবা। বিভিন্নতাকে কি বলা হয়? জিনগত বৈচিত্র্য। এই কঠিন লাগলো সংজ্ঞাটা, এটা কি তোমার পরে মুখস্থ করা লাগবে? ইজি না জিনিসটা? কঠিন লাগলো কারো কাছে? আচ্ছা, এখন একটা জিনিস তুমি মানে দেখো, আচ্ছা এই আমাদের যে মানে বিভিন্ন স্কুলের মধ্যে যে খেলাটা হয় ওইটাকে কি বলা হয়? কি টুর্নামেন্ট? হ্যাঁ, ইন্টার স্কুল টুর্নামেন্ট বলে না? ইন্টার স্কুল। আচ্ছা, তাহলে ইন্টার স্কুল কি একই স্কুলের মধ্যে খেলা হয় না বিভিন্ন স্কুলের মধ্যে খেলা হয়? বিভিন্ন স্কুলের মধ্যে। ইয়েস, বিভিন্ন স্কুলের মধ্যে। তাইলে তুমি বলো যে তোমার হচ্ছিল ইন্টার মানে কি? আন্ত, কারণ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, আন্ত। আচ্ছা, তাহলে তোমার এখন এনে দেখো, এই নাকি প্রজাতি একটা নাকি অনেকগুলা প্রজাতি? অনেকগুলা। না না, দেখো এনে আমি কিন্তু নির্দিষ্ট বলছি, নির্দিষ্ট মানে কয়টা প্রজাতি? একটা প্রজাতিকে মিন করছি না? বুঝো না এই কথাটা? আমি তো একটা প্রজাতিকে মিন করছি। তাইলে এটা কি আন্তঃপ্রজাতিক হবে নাকি অন্তঃপ্রজাতিক হবে? বলি আন্ত মানে কি? অনেকগুলা স্কুলের মধ্যে খেলা। আর অন্ত মানে হচ্ছে একই স্কুলের মধ্যে বিভিন্ন প্লেয়ারের মধ্যে খেলা। অন্ত হবে ভাই, অন্ত। ইয়েস ইয়েস, ভেরি গুড। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাইলে তোমার এই জিনগত বৈচিত্র্যকে তুমি আরেকটা নাম কি দিতে পারো? অন্তঃপ্রজাতিক নাকি আন্তঃপ্রজাতিক? অন্তঃপ্রজাতিক, ভেরি গুড। কে বললা? আমি। নাম বলো। তামিম। তামিম। আচ্ছা, তামিম ফর্মে আছে আজকে, দেখো। তাহলে কি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে, ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছিল এনে তো আমি স্ক্রিনে লিখতেছি, আমি তোমাদের নামটা আসলে দেখতে পাই না। সো যে আমি যদি জিজ্ঞাসা করি কে বলছো আমাকে, সাথে নামটা বললো। ওকে, তাহলে এটাকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। আচ্ছা, যদি যদি ইন্টার হয় তাহলে অন্ত মানে কি জানো? ইন্ট্রা। কি? ইন্ট্রা। তাহলে তুমি ইয়েস, তুমি তাহলে ইংলিশ টার্মটাও জেনে রাখো, কারণ মেডিকেলে অনেক সময় ইংলিশ টার্মে তোমার প্রশ্নটা আসতে পারে, অপশানগুলো। তাহলে ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি। ওকে, তাইলে আমরা এতটুকু বুঝলাম। এখন আর তাহলে আমরা প্রজাতিগত দেখি। তাহলে প্রজাতিগতর মধ্যে একই কোনটা হবে? নির্দিষ্ট কোনটা হবে? বাস্তুতন্ত্র নাকি? হ্যাঁ, বাস্তুতন্ত্র। তাহলে হচ্ছে তোমার এখন প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে দেখি। প্রজাতিগত, তাহলে তুমি বলবা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটাকে কি বলা হয়? প্রজাতিগত বৈচিত্র্য। তাইলে এইটা কি আন্তঃপ্রজাতিক হবে নাকি অন্তঃপ্রজাতিক? হ্যাঁ, বিভিন্ন। তাহলে কি হবে? ইয়েস, আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে একে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। তাহলে ইন্টার হবে না ইন্ট্রা হবে? ইন্টার। ইয়েস, ভেরি গুড। কে বললা? সরণিকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্মরণিকা জিশান, ঠিক আছে। এই স্মরণিকা তোমার কোন কলেজ? মমিনুন্নেসা। মমিনুন্নেসা। আর ঐশীর কোন কলেজ? আমার মিন্টু কলেজ। ওকে ওকে, আচ্ছা। আমি দেখি তোমার হচ্ছিল একদিন যদি ছুটি পাই আমি ময়মনসিংহে আসবো, আইসা তোমাদের সাথে একদিন দেখা করবো, যারা ময়মনসিংহে আছো। আর যারা ঢাকার বা যারা ঢাকার আছো তারা চাইলে আমার সাথে যে কোনো সময় দেখা করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে তোমার প্রজাতিগত, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন তোমার মানে যেই জায়গাতে প্রজাতিগত বৈচিত্র্য বেশি ওই জায়গাগুলোকে কি বলা হয় জানো? জীব বৈচিত্র্যের হটস্পট। তাইলে তোমার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য জেনে বেশি যেই যেই জায়গাগুলোতে, ওই জায়গাগুলোকে আমরা কি বলবো? জীব বৈচিত্র্যের হটস্পট। হটস্পট, এই যে বলে না এমবি দাঁত দেওয়ার জন্য হটস্পট দে, ওই হটস্পট। তাহলে তোমার
যদি বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে, তুমি বলবা যেই সব জায়গায় তোমার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বেশি, প্রজাতি বৈচিত্র্য বেশি, ওইটাকে কি বলা হয়? জীববৈচিত্র্যের হটস্পট। হটস্পট। এখন কথা হচ্ছে যে ভাইয়া জীববৈচিত্র্যের হটস্পট তাহলে পৃথিবীতে কয়টা আছে টোটাল? এর মধ্যে টোটাল আছে তোমার জীববৈচিত্র্যের হটস্পট 25টা। কয়টা? 25টা। এটা তোমার হচ্ছে তুমি কোন স্যারের বই, আজমল স্যারের বই পড়ো, আজমল স্যারের বইয়ে নাই, এটা অন্য বই থেকে আমি বলতেছি, আলিম স্যারের বই। তাহলে তোমার হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট যেটা আছে ওইটা টোটাল কয়টা আছে? 25টা। আচ্ছা আমি বলি তোমার এক্সট্রা ইনফো যা যা লাগবে ওইগুলো আমি তোমাকে ক্লাসে বইলা দিব, যেটা আমি অমুক স্যারের বই থেকে বা অমুক স্যারের বই থেকে বলতেছি, ওইটা কি করবা, কষ্ট করে তোমার বইয়ে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে দেখবা তোমার হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট কথাটা আছে, ওইটা নিচে লিখা রাখবা, টোটাল আছে 25টা। এই 25টার মধ্যে বাংলাদেশ পড়ছে কোনটার মধ্যে? তোমার জাস্ট একটা জানলেই হবে, বাংলাদেশ পড়ছে ইন্দো বার্মা হটস্পটে, ইন্দো বার্মা হটস্পটে। ঠিক আছে ভাইয়া, এতটুকু তোমার এক্সট্রা ইনফো এনে জানা লাগবে। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে এক্সট্রা আসতে পারে যে এই জীববৈচিত্র্যের হটস্পট এটা মানে ব্যবহার করছেন কে এই টার্মটা? এটা ব্যবহার করছেন নরম্যান মায়ার। আচ্ছা এতটুকু কারো প্রবলেম আছে যতটুকু পড়াইছি? প্রবলেম থাকলে আমাকে ফ্রিলি প্রশ্ন করতে পারো, আমি কোনো টিচার না তুমি প্রশ্ন করলে আমি রেগে যাব। আমি জানি এ মানে প্রশ্ন আসলে যদি টিচারকে ঠিক মতো না করা যায় কষ্টটা কীরকম। আমার এরকম মানে একটা টিচারকে আমি এত প্রশ্ন করতাম, মানে ওই টিচার আমার প্রতি খুব ক্ষেপা ছিল, আমি বুঝতাম, মানে আমি এমন প্রশ্ন করতাম টিচারে আটকাই দিতাম ফিজিক্সে, বুঝছো, মানে আমাকে দেখতেই পারতো না, আমাকে দেখলেই মানে ভাইয়ের তো মাথা নষ্ট, মানে এরকম আর কি। ভাইয়ের মাঝে মধ্যে এরকমভাবে বলতো যে সৌরভ ছাড়া বাকি সবাই কি বুঝছো? পরে সবাই বলতো জি ভাই বুঝছি, আমি একা বলতাম না ভাই আমি বুঝছি না, কিন্তু ভাই আমার কথা শুনতোই না। পরে আমি ভাইয়ের কাছে 1 মাস না 1.5 মাস পড়ছিলাম, পরে ছাইড়া দিছি। আচ্ছা কোন ভাইয়া? না না, নাম এই পাবলিক ক্লাসে বলা যাবে না, ইনবক্সে জিজ্ঞাসা করে বলবো নি। আচ্ছা ঠিক আছে। এরকম পাবলিক ক্লাসে বললে সমস্যা। এই মোহাম্মদ তুমি কি আনইজি ফিল করতেছো নাকি? আসি কোন রকম। আচ্ছা আচ্ছা, আনইজি ফিল করো না, তোমার তো এই অধ্যায় পড়াই আছে নাকি? না আজকে শুরু করলাম। আচ্ছা পড়ো, সমস্যা নাই। দাও তোমার বিভিন্ন বাস্তুতন্ত্রে, কারণ এখন তো আর ডানে কেউ নাই, বাস্তুতন্ত্রের ডানে কেউ নাই, সো নির্দিষ্ট কেউ নাই। এখন ডাইরেক্ট আমরা দেখব যে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে যেই পার্থক্য তাকে বাস্তুতান্ত্রিক পার্থক্য বলে। আচ্ছা তাহলে আমাদের এই জীববৈচিত্র্য শেষ, এতটুকু তো আমরা বুঝছি। এখন আমি তোমাকে 2টা মুখস্থের জিনিস বলবো, বুঝছো, এই জিনিসগুলা মুখস্থ করা একটু প্যারাদায়ক, কিন্তু তোমার মুখস্থ করা লাগবে। সরি টু সে, পৃথিবীতে ভাস্কুলার উদ্ভিদ আছে কয়টা? এখন কথা তুমি জিজ্ঞাসা যে ভাই ভাস্কুলার কি? ভাস্কুলার তোমার জাইলেম ফ্লুয়েম এইগুলা মিলে গঠিত হয় ভাস্কুলার বান্ডল। ঠিক আছে, কে আসছে? আচ্ছা এটা কি মোহাম্মদ অন্য আইডিতে আসছে নাকি? আচ্ছা দেখো, ভাস্কুলার উদ্ভিদ আছে 2,70,000। ঠিক আছে, আর তোমার প্রাণী আছে কয়টা পৃথিবীতে? প্রাণী আছে 15 লক্ষেরও বেশি, 15 লক্ষেরও বেশি। ঠিক আছে এতটুকু, তাইলে তোমার এটা মুখস্থ রাখবা। আচ্ছা এতটুকু মুখস্থ রাখবা। আচ্ছা হোয়াইট একটু প্রবলেম করতেছে, নেট আইসা যাবে 1 মিনিট। হ্যাঁ আসছে নেট, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? আসছে। আচ্ছা আচ্ছা তোমরা 1 মিনিট ওয়েট করো, আমি একটু আসতেছি, আমার একটা ফোন আসছে তো আমি একটু কথা বললে আসি। 1 মিনিট ওয়েট করো, নিজেদের মধ্যে কথা বলবা না। আমি বলতে থাকি। আচ্ছা আচ্ছা আমি দিয়ে গেলাম স্ক্রিনটা, তোমরা দেখতে থাকো, কোনো প্রশ্ন থাকলে আমাকে বললো, আমি 1 মিনিট আসতেছি। এই ওয়েন ভাই,
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম, যতটুকু ছিল। কারো প্রশ্ন আছে এর মধ্যে? আচ্ছা, এই যে তোমার প্রাণীর যে বিভিন্নতা, এই প্রাণীর বিভিন্নতা ফার্স্টে লক্ষ্য করছেন কে জানো? প্রাণীর ভিন্নতা লক্ষ্য করেন কে? দাও, সিম্পল একটা জিনিস লক্ষ্য করছেন, বিজ্ঞানী অ্যারিস্টটল, যার নাম আমরা সবাই জানি। ওকে, অ্যারিস্টটল। এই দেখো, তোমার সিম্পল একটা জিনিস উনি দেখছে যে জাস্ট বিভিন্ন প্রাণীর মধ্যে একটা ডাইভার্সিটি আছে, এজন্য ওনাকে কি করছেন? প্রাণীবিদ্যার জনক বানিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই অ্যারিস্টটল হচ্ছে আমাদের জুওলজির জনক। তুমি জুওলজি বই পড়ো, জুওলজির জনকের নাম জানো না? এর থেকে বড় অপমান আর কিছু হইতে পারে না। সো এটা মুখস্থ করে রাখো। আচ্ছা, এই বুটানির জনকের নাম কেউ জানো? উদ্ভিদ বিজ্ঞানের জনক? সিওফাস্টাস রবার্ট হুক। না, থিওফাস্টাস। ঠিক আছে, থিওফাস্টাস হচ্ছে বুটানির জনক, আর জুওলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। এখন থিওফাস্টাস কোত্থেকে আসছে ওইটা জানার জন্য দেখবা আমার চ্যানেলে একটা ক্লাস আছে, নগ্নবীজি আবৃতবীজি লেকচার 1। ওই ক্লাসে আমি পড়াইছি বুটানির জনক থিওফাস্টাস। আচ্ছা, তো প্রাণীবিদ্যার হ্যাঁ কিছু বলতেছিলা কেউ? আচ্ছা, এখন এই অ্যারিস্টটল যে প্রাণীর ভিন্নতা লক্ষ্য করে প্রাণীকে দুই ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে তোমার লাল রক্তযুক্ত মেরুদণ্ডী, কি বুঝি নাই, আরেকবার বলো। বলছে আরেকটা অমেরুদণ্ডী প্রাণী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। লাল রক্তবিহীন ও মেরুদণ্ডী প্রাণী। এখন তুমি বলো এই লাল ইংলিশ কি? রেড। রেড। রেডের মধ্যে কি এ আছে? এ কিন্তু নাই। আর হ্যাঁ, আর ইডি না, এই ই আছে না মাঝখানে? তাহলে মনে রাখবা এদের ইংলিশ টার্মটা হচ্ছিল ইনাইমা, আর এদের ইংলিশ টার্মটা হচ্ছিল অ্যানাইমা। আমি এইভাবে মনে রাখি। এই ইনাইমা আর অ্যানাইমা মনে থাকে না, তুমি মনে রাখবা লাল হচ্ছে রেড, রেডের মধ্যে ই আছে, এজন্য হচ্ছিল এটা ইনাইমা, আর ওইটা অ্যানাইমা। এখন ওইটা কেন অ্যানাইমা? এই যে এ, এ মানে কি জানো? মেডিকেলে যিনি দেখবা এ আছে উনি মনে করবা কোনো কিছু একটা মিসিং, মানে কোনো কিছু নাই। এ মানে হচ্ছে নাই। সো ওই নাকি মেরুদণ্ড নাই, দ্যাটস ওয়াই হচ্ছে লাল রক্তও নাই, এই জন্য হচ্ছিল সামনে এ আসছে, অ্যানাইমা। ক্লিয়ার জিনিসটা? বুঝছো? হ্যাঁ, এই ইনাইমাকে আবার দুই ভাগে ভাগ করছে। আচ্ছা, আমাদের যে প্রজননটা হয় এটা কি ডিম সৃষ্টির মাধ্যমে হয় নাকি মানে জরায়ুর মাধ্যমে হয়? জরায়ু। জরায়ুর মাধ্যমে হয়, এজন্য আমাদেরকে উনি নাম দিছেন জরায়ুজ, আর যারা ডিমের মাধ্যমে ওদের নাম দিছেন ডিম্বজ। ঠিক আছে, বুঝছো এতটুকু? আচ্ছা, এটাও তোমার মানে অ্যারিস্টটল করছে। এখন এতটুকুই কি শেষ? না, এতটুকু শেষ না। তারপরে হচ্ছিল বিভিন্ন বিজ্ঞানী আসছে, আইসা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করছে। লাস্ট অফ অল যেটা তোমার সবচেয়ে বেশি মানা হয় ওইটা হচ্ছিল হিকম্যানেরটা। তাহলে হিকম্যান কি করছে? হিকম্যান কি করছে? তিনি প্রাণী জগতের বিভিন্ন পর্বকে মানে বিভিন্ন পর্বে বিভক্ত করছে। কি করছে? বিভিন্ন পর্বে প্রাণী জগৎকে বিভক্ত করে। এখন পর্ব এরকম তোমার টোটাল পর্ব কয়টা আছে? এরকম তোমার টোটাল পর্ব আছে তোমার হচ্ছে 33টা। কয়টা? 33টা। ঠিক আছে, আমি এটা কিভাবে মনে রাখতাম 33টা? হ্যাঁ বলো। আচ্ছা, আমি বলতেছি, দেখো এই হিকম্যান হচ্ছে বিভিন্ন পর্বে ভাগ করেন। টোটাল পর্ব কয়টা? 33টা। এখন 33টা পর্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যাদের সংখ্যা 5000-এর বেশি, মানে যেসব পর্বে প্রজাতি সংখ্যা হচ্ছিল 5000-এর বেশি, সংখ্যা 5000-এর বেশি, আর কিছু আছে 5000-এর কম প্রজাতি সংখ্যা। যাদের বেশি ওদেরকে বলা হয় মেজর পর্ব বা মুখ্য পর্ব, আর যাদের 5000-এর কম ওদেরকে বলা হয় মাইনর বা গৌণ।
পর্ব, ঠিক আছে, মেজর মাইনর। এখন তুমি বলবা যে ভাই এনে তো টোটাল 33টা ছিল, তাহলে মেজর কয়টা আর মাইনর কয়টা? মেজর হচ্ছে ভাই 9টা, আর মাইনর কয়টা জানো? মাইনর হচ্ছে 24টা। জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে? বুঝছো কীভাবে ভাগ করছেন উনি? আচ্ছা, তাহলে এই যে 9টা তোমার মেইনলি আমরা এই অধ্যায়ে কি পড়ব? এই মেজর 9টা যে পর্ব আছে, এই 9টা পর্ব জাস্ট আমাদের এতটুকুই পড়া, আর এই অধ্যায়ে আমাদের কিছু পড়া নাই। এই 9টা পর্ব তুমি ঠিকভাবে পড়তে পারলেই তোমার কেল্লা ফতে, মানে তুমি এই অধ্যায় থেকে শিওর আনসার করতে পারতেছো তোমার কলেজে, এইচএসসিতে, সব জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই 9টা পর্বের নাম আমি কিভাবে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা তোমাদের একটা প্রশ্ন করি আমি। আচ্ছা, একটা সতর্কীকরণ দিই তোমাদেরকে, একটু সাউন্ডটা কমাও। সতর্কীকরণ হচ্ছে আমার ক্লাস করার সময় তোমরা একটু ইয়ারফোন রাখবা সাথে, অন্তত গার্জিয়ানের থেকে একটু দূরে থাইকো, ঠিক আছে? নাহলে তোমার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বাস খাইবা, আমাকে ধরবা না যে ভাই আপনার সাথে আপনি আমাদের এইভাবে বাসটা দিলেন, পরে বুঝছো, মানে ক্লাসে বিভিন্ন সময় আমি বিভিন্ন ট্রিক্স দিব, এরকম হইতে পারে যে তুমি গার্জিয়ানের সামনে এগুলা ইউজ করতে পারতেছো না, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বায়োলজি পড়তেছো। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা প্রশ্ন করি যে এরকম কেউ আসো যে তোমার হচ্ছে হোয়াইট, মানে সিঙ্গেল না, এরকম কেউ আসো? আমি। আচ্ছা, কংগ্রেচুলেশন মোহাম্মদ। আর কেউ? জি ভাই আছি। আচ্ছা আচ্ছা, যারা আসো কংগ্রেচুলেশন। আমি কিন্তু বলছি যে কারা নাই, ঠিক আছে? আমি কিন্তু বলছি যে কারা নয়। ভাইয়া ভুল হইছে। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি, কিন্তু মোহাম্মদ তোমাকে কংগ্রেচুলেশন। ভাইয়া সিঙ্গেল। ভাই এটা কি হলো? আচ্ছা দেখো, থাক, আগে সবটা কথা শুনবা আগে। আমি আসলে বুঝতে পারি নাই আসলে। আচ্ছা আচ্ছা, প্যারা নাই। দেখো এখন, আমাক বানাই দিলেন। আচ্ছা ভাইয়া আচ্ছা, তোমরা কি জানো যে তোমার হচ্ছিল ময়মনসিং যেই কলেজগুলো আছে, এইগুলোর মধ্যে তোমার কোন কলেজ রে কি ডাকে? সৈয়দ নজরুলের পোলাপানকে কি ডাকে জানো? মুরগি। ইয়েস, ভেরি গুড, মুরগি। তারপর হচ্ছে তোমার এই এমসি। মুমিনুন নেসারদের কি বলে? না জানি না ভাইয়া। আন্টি। আন্টি। তারপর মুসলিম গার্লসকে কি বলে? জানি না। পরি। আচ্ছা, আরে মিন্টো কলেজেরটাকে কি বলে জানো? না। দাদা মিন্টু কলেজটা বলে, সেটা বললে কিরকম শোনা যায়, কিন্তু এটাই বলে বলো বলো। রেল লাইনের সাথে তো অনেক বস্তি বলো। আছে, তো এজন্য বলে যে রেল লাইনের বস্তির, ঠিক আছে? হ্যাঁ, শুনছিলাম। এই হচ্ছে আমাদের মানে ময়মনসিং এর কলেজগুলা, যে কারে কি ডাকা হয়। আচ্ছা এমসি তো অনেক। আচ্ছা, এখন যারা হচ্ছে সিঙ্গেল তাদের আলটিমেট লক্ষ্য কি? মানে ছেলেদের একটা পরি জুটাবে জীবনে নাকি? এখন হচ্ছে পরি বলতে আমি ওই মুসলিম গার্লসের মেয়েদের ইঙ্গিত করি নাই, আমি জাস্ট নর্মালি পরি বলছি, ঠিক আছে? তাইলে তুমি কি বলবা? একটা এরকমই তোমাদের মানে মুহাম্মদ তো সিঙ্গেল না মিঙ্গেল, মানে একটা সিঙ্গেল ছেলে ছিল, ওইটার নাম ছিল নিমাই। কি ছিল? নিমাই। ও কী করছে? নিমাই হচ্ছিল আমাদের সৈয়দ নজরুলের আমার ফ্রেন্ড, ও হচ্ছিল এক মুসলিম গার্লসের মেয়ে জুটাইছে। তাহলে তোমার হচ্ছিল ওরে আমরা ওই মেয়েটারে আমরা তো বলতাম যে পরি জুটাইছে। এই নিমাই কী করছে? পরি জুটাইছে। ও প্রথম প্রথম খুব সিঙ্গেল করতো। এই যে এটা আমি বলতে চাইছিলাম না, এটা ওই কমেন্ট করতেছে, আনন্দমোহনেরটা মুখে নেওয়া যায় না, এই জন্য আমি বলি নাই। আচ্ছা দেখো, এ ছিল তোমার, তাহলে কি করছে? পরি নিয়ে পালালো নিমাই, মন আর একা একা করে না। মানে প্রথম তো খুব সিঙ্গেল করতো, কিন্তু এখন হচ্ছিল পালানোর পর তার মন আর কি করে না, এখন আর মন একা একা করে না। তাহলে তুমি কিভাবে মনে রাখবা? এই পরিতে মনে রাখবা পরি ফেরা, নিয়েতে হচ্ছে নিডারিয়া, পালালো হচ্ছে এলো প্লাটি হেলমিনতেস, নিমাইতে হচ্ছে নেমাটোডা,
আচ্ছা, আমি কেন তোমাকে সিরিয়াল ওয়াইজ এভাবে মুখস্থ করাইতেছি, কজ এগুলা সিরিয়াল ওয়াইজ তোমাকে মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে পরি হচ্ছিল পরিফেরা, নিয়ে হচ্ছে নিডারিয়া, পালালো প্লাটিহেলমিনথেস, দিমাই নেমাটোডা। তাহলে এখন মন আর একা একা করে না। এখন মনতে হচ্ছে তোমার মলাস্কা, এখনতে কিছু নাই। আটতে হচ্ছিল আর্তপোডা, মতে মলাস্কা, আর হচ্ছে তোমার এই মনে আর একা একা করে না। এই মনে নেতে হচ্ছে তোমার এনেলিডা। নেতে কি? এনেলিডা। দেখো নে আছে এনেলিডাতে, ওই হচ্ছে এনেলিডা। আর আরাফাত আসছো এতক্ষণে? আচ্ছা, প্যারা নাই, আমরা হচ্ছিল মেইন পার্টে এখন ঢুকছি, মেইন পড়াটাতে। আচ্ছা, তাইলে হচ্ছিল আমরা এই মেজর যে 9টা পর্ব আছে, এটা আমরা এই একটা ছন্দ দিয়ে মনে রাখবো। পরিতে পরিফেরা, নিয়েতে নিডারিয়া, পালালোতে প্লাটিহেলমিনথেস, নিমাইতে নেমাটোডা, মনেতে হচ্ছিল মলাস্কা, আর তারপর হচ্ছে নেতে হচ্ছে অ্যানেলিডা, আটতে হচ্ছিল আর্তপোডা, আর একা একাতে হচ্ছিল একাইনোডার্মাটা, আর করেতে হচ্ছে করডাটা। ঠিক আছে, তাহলে এই এখন 9টা নাম মনে থাকবে? সবার মুখস্থ হইছে? এত সুন্দর ট্রিক্স দিয়ে পড়ানোর পরও যদি কারো মুখস্থ না হয়, তোমাদের জন্য করণীয় কি? যাদের মুখস্থ হইতেছে না, ঠিক আছে, তাদের জন্য করণীয় কি? তারা হচ্ছে যারা মেসে থাকো বা হচ্ছিল বাসায় থাকো, বাসার আশেপাশে বা মেসের আশেপাশে কচু গাছ দেখে রাখবা। ঠিক আছে, ওই নিয়ে গিয়ে ফাঁসি লাগবা। ভাইয়া হ্যাঁ বলো। করে নিচেরটা কি? করেতে হচ্ছিল করডাটা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বলো তো আমরা এটার মধ্যে কোনটার অন্তর্গত? করডাটা। আচ্ছা, তোমাদের একটা বলি, এই যে পরি থেকে শুরু হইলো করডাটা পর্যন্ত, এটা কিন্তু ক্রমে উন্নত হইছে। পরিফেরার থেকে একটু উন্নত নিডারিয়ার থেকে একটু উন্নত প্লাটিহেলমিনথেস থেকে একটু উন্নত নেমাটোডা, এইভাবে উন্নত হইতে হইতে শেষ পর্যন্ত সবচেয়ে উন্নত ছিল করডাটা। আর আমরা তো সবচেয়ে উন্নত প্রাণী, দেড়শো হচ্ছিল করডাটার অন্তর্ভুক্ত। তাহলে হচ্ছিল এই, এখন অনেকে বলবে যে ভাই আমাকে ওই 24টা মাইনর পর্বের নাম লেখা দিন, পরীক্ষায় আসবে না তো কি হয়েছে, আমি মুখস্থ করবো, এরকম কেউ আসো? সৌরভ ভাই ভিডিও হইতাছে না। আচ্ছা, ভিডিও আসতেছে না? তোমার হচ্ছে নেট প্রবলেম করতেছে, দেড়শো তোমার ভিডিও আসে নাই। তুমি কাইটে আরেকবার ঢুকো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছিল এই এমন কেউ আসো? হ্যাঁ কি বল, এরকম কেউ আসো যারা হচ্ছিল তোমার বইয়ে এইচএসসি-তে নাইগা মাইনর পর্ব, কিন্তু তাও তুমি জানতে চাও? হ্যাঁ চাই, জানতে চাই। কে আছে? কে নামগুলো বলো? স্মরণিকা আর ঐশী আর আচ্ছা, এরা হচ্ছে স্বাধীন দেশের সেই রাজাকারগুলা, বুঝছো? যেগুলো লাগবে না ওইগুলা পড়বে না, ওইগুলা পড়বে, আর যেগুলো লাগতেছে ওইগুলাকে মুখস্থ করো। ওই মাইনর পর্ব আমাদের মেডিকেলেও লাগে না, যারা তোমার হচ্ছিল পরবর্তীতে অনার্স করতেছে ওদের অনার্সের লেভেলে তোমার এইসব এই 24টা পুরো মুখস্থ কইরা গাদার খাটনি খাটতে নাই। তোমার বায়োলজি হচ্ছিল মানে একই তো হচ্ছে বোরিং সাবজেক্ট, দুইয়ে হচ্ছে অনেক কিছু মুখস্থ করা লাগবে। সো যেইগুলা মুখস্থ করা লাগবে ওইগুলো আমি তোমাকে ক্লাসের ট্রিক্সের মাধ্যমে মুখস্থ করাই দিব, আর যেগুলা করাবো না ওইগুলা বাপ্পা তোমার পরীক্ষায় আসে না, তোমার বইয়েও নাই, ওই 24টা তোমার বইয়েও নাই, এইচএসসি স্ট্যান্ডার্ড কোনো বইয়ে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বুঝি নাই, বলো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে প্রাণীর যে বিভিন্নতাটা আছে, এখন ধরো আমার সাথে তোমার বিভিন্ন আমরা ডিফারেন্স করব, যে তোমার সাথে আমার পার্থক্যটা কিসে কিসে পার্থক্য আছে। বয়সে পার্থক্য, আমি তোমার থেকে বয়সে বড়, তুমি আমার থেকে বয়সে কম, তাহলে আমরা যে পার্থক্যটা করলাম ওইটার ভিত্তি কি? বয়স, ঠিক না? বোঝো নাই কথাটা? তোমার আমার মধ্যে একটা নর্মাল পার্থক্য করতে বললাম, তাহলে পার্থক্যটা কি হইতেছে? ধরো তোমার থেকে আমার বয়স বেশি, তাহলে এনে ভিত্তি কোনটা পার্থক্যটা করার? তোবা জি দাদা, তাহলে জি হ্যাঁ বলো, এনে ভিত্তিটা কি, যে পার্থক্যটা যে করলাম এটার ভিত্তি কি? বয়স। বয়স, ইয়েস। ওইটাই তো, তুমি আঁচ দিতেছো না কেন? আজকে চুপ কেন? তো
আচ্ছা মরে গিয়েছে। দাও তাহলে প্রাণী বৈচিত্র্যের আচ্ছা অসুস্থ কি আর আম্মু একটু বকা দিছিল এই জন্য। আচ্ছা আচ্ছা এই জন্য মন খারাপ। আচ্ছা দেখো তাহলে এখন হচ্ছিল আমরা এই প্রাণীর যে আমরা শ্রেণীবিন্যাস করব, তাহলে এখন আমরা দেখব প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। শ্রেণীবিন্যাসের ভিত্তি মানে কিসের ভিত্তিতে আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসটা করব, ঠিক আছে? আচ্ছা এই ভিত্তিগুলা তোমার খুব ভালো করে পড়া লাগবে। এনে আমরা অনেক কিছু মানে যেইগুলো দেখবা আমি তোমাকে খুব ডিটেলসে পড়াইতেছি ওইগুলো তোমার মুখস্থ করা লাগবে, আমি তোমাকে বইলা দিব। আচ্ছা নর্মালি একে তোমার হচ্ছিল দেহের শেপ অনুযায়ী, কি অনুযায়ী? বডি শেপ অনুযায়ী তুমি একটা ভিত্তি হিসাবে বলতে পারো কি বডি শেপ বা দেহের আকার। দেহের আকার অনুযায়ী করতে পারো। কেউ কেউ আছে তোমার হচ্ছিল অনেক বড়, কেউ কেউ আছে খুব ছোট। তাহলে বডি শেপ অনুযায়ী একে হইতে পারে আনুবীক্ষণিক, আনুবীক্ষণিক, ঠিক আছে? আর হইতে পারে বৃহত্তর প্রাণী। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছিল এটার মধ্যে বিভিন্ন উদাহরণ আছে। আনুবীক্ষণিকে তোমার বইয়ে একটা উদাহরণ দিছে, মাছের ফুলকার মধ্যে একটা জীবাণু থাকে যেটাকে বলা হয় প্রোটিস্টান জীবাণু। তাহলে উদাহরণ কি? মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। এটা তোমার মুখস্থ করার কিছু নাই, জাস্ট জাইনা রাখো, কারণ আনুবীক্ষণিক অনেক কিছুই আছে, এটা তেমন আসবে না। প্রোটিস্টান জীবাণু, এনে একটা দন্তান্ন আছে শেষে, জীবাণু। আর এটা হচ্ছিল বৃহত্তর প্রাণী কি? গিনিপিগ। ওকে এদেরও এদের বৈজ্ঞানিক নাম জানার দরকার নাই, শুধু শুধু মুখস্থ করা লাগবে না। আচ্ছা আমি যেগুলো বৈজ্ঞানিক নাম মুখস্থ করা লাগবে ওইগুলো তোমাকে আমি ক্লাসে লেখা দিব, বাকিগুলো তোমার এত পড়া মানে এত মুখস্থ করা লাগবে না, মানে শুধু শুধু গাদার খাটনি খাটবা না। তুমি পরিশ্রম করবা ঠিক আছে, কিন্তু স্মার্ট ওয়েতে পরিশ্রম করবা। দেখবা যারা চান্স পাইতেছে, ধরো যারা এবার মেডিকেলে পরীক্ষা দিছে সবাই তো পরিশ্রম করছে। এখন আমার থেকে বেশি পরিশ্রম করছে এমন অনেকেই আছে, কিন্তু ধরো আমার থেকে বেশি পরিশ্রম করেও সে ডিএমসি পায় নাই, কিন্তু আমি ডিএমসি পাইছি। কারণ কি? কারণ হচ্ছে তোমার পরিশ্রমটা স্মার্ট ওয়েতে করা লাগবে। হুদাই তুমি গাদার খাটনি খাটতেছো, পুরা হচ্ছিল বায়োলজি বই মুখস্থ করলা, প্রথম চ্যাপ্টারটা পুরাটা, পরেরগুলা কিছুই মনে নাই, বুঝছো? এরকম ভাবে না, তোমাকে হচ্ছিল ট্রিকি ওয়েতে করতে হবে। ধরো বায়োলজি তুমি এত মুখস্থ কেন করবা? তোমার আমি তো তোমাকে ছন্দ দিতেছি, ট্রিক্স দিতেছি, গল্প, তাহলে এই নিয়ে যদি তুমি এত মুখস্থ করতে গিয়ে এত টাইম খাটাও, তুমি অন্যগুলা কখন পড়বা? ঠিক আছে, হচ্ছে এই জন্য তুমি মুখস্থ করবা কি? তুমি বাংলা সেকেন্ড পেপার মুখস্থ করবা। তুমি সব জিনিস তো মুখস্থ না, কেমিস্ট্রিতে আছে মুখস্থ কিছু, বায়োলজিতে কিছু আছে মুখস্থ, আর কিছু বেশিরভাগই তোমাকে আমি ট্রিক্স দ্বারা পড়াবো। সো হচ্ছিল আমাদের এই যে তোমার পরিশ্রমটা, হার্ডওয়ার্কটা, এটা ট্রিকি ওয়েতে করা লাগবে, যেমন তেমনভাবে করা যাবে না। আমি তোমাদেরকে হচ্ছিল প্রপারলি বুঝাবো যে আসলে তোমার মানে বায়োলজিটা কীভাবে পড়া লাগে। মানে তোমার হচ্ছিল এই প্রথম অধ্যায় মানে কি বলবো, টিচাররা এমনও টিচার আছে আমি দেখছি 15-16টা ক্লাস পড়ায়, মিনিমাম 10-11-12টা তো ক্লাস পড়াবেই। এই যে 12টা ক্লাস পড়াইতেছে তোমার হচ্ছিল তোমার থেকে হুদাই টাকা তোমাকে হচ্ছিল মানে ওর কাছে শেষ পর্যন্ত রাখার জন্য একটু মানে খুব স্লোলি পড়ায়, মানে দোষ নাই ওনাদের, আসলে হচ্ছিল ওনারা তো পড়াই 30 থেকে 40 মিনিট, সমস্যাটা হচ্ছিল ওই নিয়ে। সো তোমাকে পরিশ্রম মানে তুমি বায়োলজিতে এত পরিশ্রম করা লাগবে না, আসলে তোমার কম পরিশ্রম করেও চান্স পাওয়া যায়। যে মানে একজন খুব বেশি পড়তেছে মানে সে খুব ভালো করতেছে এরকম না, ও হচ্ছে বোকা, ও বেশি পড়তেছে। কারণ হচ্ছিল এত তো পড়া লাগে না, কি কি পড়া লাগে তোমার ওইটা বোঝা লাগবে আগে। আমি তোমাকে যা পড়াইতেছি তুমি বুঝবা যে প্রশ্ন এর বাইরে আসবে না। তুমি যখন তোমার আমার নোট পড়ার পর মেইন বই পড়বা, তখন তুমি আমার টপিকের সাথে মিলাবা যে আমি কী কী পড়াইছি, বাকি যেই লাইনগুলো আছে ওইগুলো জাস্ট রিং পড়তে পারো, ওইগুলো থেকে কোনোদিন প্রশ্ন আসবে না। আরও ছিল ধরো আমি তোমাকে তো দাগানো বইয়ের পিডিএফ দিবই, ওই না দাগানো লাইনগুলো পড়বা, দেখবা দাগানো লাইন আমি সব তোমাকে ক্লাসে মুখস্থ করাই দিছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আনুবীক্ষণিক প্রাণী আমরা কি দেখলাম? মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, আর হচ্ছিল বৃহত্তর প্রাণী গিনিপিগ। ওকে এখন আরেকটা হচ্ছিল বৃত্তি আছে সংগঠন মাত্রা, সংগঠন ক্রম মাত্রা, ঠিক আছে? কি বললাম? সংগঠন ক্রমমাত্রা। এই সংগঠন ক্রমমাত্রা হইতে পারে 4 ধরনের। আচ্ছা তুমি বলো আমাদের বডির সবচেয়ে ছোট এককের নাম কি? কোষ। কোষ। ওকে তারপর হচ্ছিল কয়েকটা কোষ মিলে কি গঠিত হয়? টিস্যু। টিস্যু। কয়েকটা টিস্যু মিলে কি গঠিত হয়? অঙ্গ। অঙ্গ। কয়েকটা অঙ্গ মিলে কি গঠিত হয়? তন্ত্র। 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 যেমন কি পৌষ্টিকতন্ত্র, স্নায়ুতন্ত্র, পেশিতন্ত্র। এই হচ্ছে তন্ত্র মানে কি? অনেকগুলো অঙ্গ মিলে পেশিতন্ত্র বা স্নায়ুতন্ত্র বা তোমার হচ্ছিল পৌষ্টিকতন্ত্র গঠিত হইতেছে। জিনিসটা ক্লিয়ার? তাইলে আমাদের
সবচেয়ে ছোট একক হচ্ছিল কোষ, অনেকগুলা কোষ মিলে হইতেছে কি টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে হইতেছে কি অঙ্গ, অনেকগুলা অঙ্গ মিলে কি হইতেছে তন্ত্র। বুঝছি আমরা এতটুকু? আচ্ছা এখন তাহলে সংগঠন মাত্রা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন ভাই এইগুলা সংগঠন মাত্রা কিভাবে হইলো? যাদের বডি শুধু কোষ দ্বারা গঠিত তারা কোষীয় সংগঠন মাত্রা, যাদের বডি শুধু টিস্যু দ্বারা গঠিত তারা কোষ টিস্যু সংগঠন মাত্রা, কারণ টিস্যুর মতো কোষ আছে। যাদের বডি শুধু অঙ্গ দ্বারা গঠিত তারা টিস্যু অঙ্গ তন্ত্র সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। আর যাদের বডি তন্ত্র দ্বারা গঠিত তারা অঙ্গতন্ত্র মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আবার যাদের বডি শুধু কোষ দ্বারা গঠিত তাদের সংগঠন মাত্রা কি? কোষীয়। কোষীয় সংগঠন। হ্যাঁ, ভেরি গুড। আর যাদের বডি টিস্যু দ্বারা গঠিত তারা কি? কোষ টিস্যু, কোষ টিস্যু। হ্যাঁ, যাদের বডি অঙ্গ দ্বারা গঠিত তাদের সংগঠন মাত্রা কি? টিস্যু সংগঠন মাত্রা। টিস্যু অঙ্গ, টিস্যু অঙ্গ যেটা বলবা এর আগেরটা সহ বলবা। তাহলে যাদের বডি তন্ত্র দ্বারা গঠিত তাদেরটা কি? অঙ্গতন্ত্র। ভেরি গুড। আচ্ছা এখন তাহলে আমি লিখা দিই কোষীয় সংগঠন মাত্রা, তারপর ছিল কোষ টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, আর ছিল অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে, আচ্ছা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা, এখন কথা হচ্ছে ভাই এগুলোর উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা আগে যে আমি ট্রিক্সটা দিছিলাম কারো মনে আছে? পরি নিয়ে পালালো কে? নিমাই। পরি নিয়ে কে পালালো? নিমাই। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছিল পরি, মনে রাখবা পরিফেরা। তাহলে কোষীয় সংগঠন মাত্রার উদাহরণ কেটা? পরিফেরা। দ্বিতীয়তে কে ছিল? নিডারিয়া। তাহলে কোষ্ঠীয় উদাহরণ কি? নিডারিয়া। তৃতীয়তে কে ছিল? প্লাটিহেলমিনথেস, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার উদাহরণ। তাহলে বাকি যেগুলা রয়েছে সবগুলাই কি? অঙ্গতন্ত্র। বাকি সব। বুঝছি আমরা এতটুকু? আমরা কি না কিছু মুখস্থ করছি? বলো, আমরা মুখস্থ করছি না, আমরা জাস্ট বুঝে বুঝে পড়তেছি। ওকে, পরে আবার বললো না যে ভাই বলে যে ভাই মুখস্থ করাবে না, কিন্তু ক্লাসে বায়োলজি আমাদের মুখস্থ করায়। আসলে বায়োলজি আমি মুখস্থ করাইতেছি না, তোমাদেরকে বুঝাইতেছি আর ছন্দ দিতেছি, ট্রিক্স দিতেছি, গল্প বলতেছি, এতটুকুই। আচ্ছা তাইলে এখন হচ্ছিল তোমার কোষীয় সংগঠন মাত্রা কি? যে কয়েকটা কোষ, কিছু কোষ সম্মিলিত হয় যাদের বডি গঠন করে, দেহ গঠন করে, তাকে কোষীয় সংগঠন মাত্রা। আর যাদের দেহ কয়েকটা টিস্যু একত্রিত হয়ে যাদের দেহ গঠন করে তাদেরকে টিস্যু সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র। তাহলে পারবা এগুলা? এই সংগঠন মাত্রা কারো সমস্যা আছে? সৌরভ ভাই, হ্যাঁ বলো ভাই এগুলা স্লাইড কি পাওয়া যাবে পরে? হ্যাঁ, সাথে সাথে আমি ছবি তুলে দিয়ে দিব, আর রেকর্ডেড ক্লাসও পাইবা। রেকর্ডেড ক্লাস হচ্ছিল আমি এই ক্লাস দেওয়ার 1 ঘন্টার মধ্যে রেকর্ডেড ক্লাসও দিয়ে দিব। ওকে, আচ্ছা হ্যাঁ ভিডিও দিয়ে দিব আজকে 1 ঘন্টার মধ্যে, স্লাইড আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দিব। আচ্ছা আমাদের এই সংগঠন ক্রমমাত্রা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝি। আরেকটা ভিডিওর কথা হ্যাঁ তামিম, আমি বলি তোমার হচ্ছে, আমি তোমারটা জানি, তুমি যে আমায় বলছিলে আমার এটা মাথায় আছে, কিন্তু হচ্ছে আমার বাসায় প্রোগ্রাম চলতেছে কিছু দ্যাটস আমি দিতে পারতেছি না, কিন্তু আশা করি আমি তোমার খুব শীঘ্রই যেদিন থেকে দেওয়া শুরু করবো ওইদিন থেকে রেগুলার একটা করে দিব, প্যারা নাই, আমি দিব, আমি তোমাদের সব কিছুই নিয়ে মানে করব। আর যারা তোমার হচ্ছিল এই পেইড বেসে আছে তারা হচ্ছিল তাদেরকে তোমরা যারা আসো তোমাদেরকে নিয়ে আমি আলাদা গাইডলাইন সেশনও করব। মানে কি তোমার হচ্ছিল প্রত্যেক মাসে গাইডলাইন সেশন, বা সবার সাথে পার্সোনালি তুমি আমার সাথে একা কথা বলবা যে ভাই আমি তো হলে থাকি, মেসে থাকি, আমি এই সমস্যাগুলো ফেস করতেছি, বা আমার রিলেশনে সমস্যা, আমার সাথে এরকম হইতেছে, মানে যা যা আছে তোমার সাথে যা যা ঘটছে এভরিথিং তুমি আমার সাথে শেয়ার করবা। কারণ আমি তোমার জিনিসটা পার করে আসছি, বুঝছো? আমি যে তোমার শুধু বায়োলজি পড়াবো এরকম না, বড় মনে করো যে কি আমি তো মানে অনেক কিছুই করছি, যে সৌরভ ভাই খুব ভালো ছিল, কিছুই করে নাই, শুধু পড়াশোনা করছে, এরকম না, বুঝছো? আমার নামে এরকম কোনো মানে
কোনো কিছু নাই যে আমি করি নাই, বুঝছো? আমার নামে সব কিছুই আছে, সব কিছু সুনামি আমার নামে আছে, বুঝছো? মানে যে ভাই 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 জানি জানি সবই জানি। আচ্ছা, তাহলে ছিল যারা আমার ছিল পাইলট স্কুলের আছে ওরা জানে, কলেজের আমার সৈয়দ নজরুল কলেজে তো তোমরা পাও নাই, যারা আমাকে পাইছে জানে। মূলত ছিল মানে আমি সব কিছুর মধ্যেই যুক্ত, মানে তুমি বলো ভালো জিনিস খারাপ জিনিস, কারণ আমি সব জিনিসগুলো পার করে সবগুলোর মধ্যে ব্যালেন্স রাখছি। সো তুমি আমার সাথে যখন শেয়ার করবা, মানে অ্যাজ এ তোমার হচ্ছে যখন তুমি দেখবা তোমার একটা বড় ভাই আছে তোমার সাথে, ডিএমসির একটা ভাই তোমাকে গাইড করতেছে, তোমাকে বলতেছে কোন সময় কি করা লাগবে, তখন তুমি তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স কাজ করবে, তুমি তোমার স্বপ্নটাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবা। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হইলেও আমি তোমাকে হেল্প করতে পারবো, কারণ আমি বুয়েটের প্রিপারেশন নিয়েছি, পাশাপাশি মেডিকেলের প্রিপারেশন নিয়েছি। সো হচ্ছিল ওই বিষয়ে তোমার যে মেন্টাল সাপোর্ট, ওইটা নিয়ে তোমার কখনো প্যারা খাওয়া লাগবে না। তোমার কাছে আমার ফোন নাম্বার থাকবে, যে কোনো সময় আমি অনলাইনে নাই তুমি আমাকে ফোন দিবা যে ভাই আপনি একটু অনলাইনে আসেন, বা তুমি আমাকে ফোনেই তোমার প্রবলেম বলবা, ভাই আমি এরকম প্রবলেম ফেস করতেছি, কি করবো এখন, ওইগুলো আমি তোমাকে সবসময় হেল্প করবো, ওইগুলো নিয়ে প্যারা নাই। দাদা তুমি কি মোহনগঞ্জ? হ্যাঁ মোহনগঞ্জ আছি আপাতত। সৌরভ ভাই, হ্যাঁ বলো। আচ্ছা এদিকে কি প্রশ্নটা করতাম না যে দেবব্রত স্যারকে নিয়ে আর কি? আচ্ছা ওইগুলো আমাকে আমি বলি কোনো টিচার সম্পর্কে কিছু আমার ছিল পাবলিক ক্লাসে বলার দরকার নাই, আমাকে ইনবক্সে বলবা, কারণ তুমি একজনের নাম মেনশন করতেছো, আমি তার নামে কিছুই বলতে পারবো না অনলাইন ক্লাসে, ঠিক আছে? তোমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুঝছো? মানে কোনো টিচারের যদি নাম বললে মেনশন করতে চাও ওইটা আমাকে ইনবক্সে করবা। হ্যাঁ হ্যাঁ ভাই বলতেছে কি আর মাত্র গ্রুপে বলতে আমারও সমস্যা আছে। না গ্রুপে বলবো না, আমি কিন্তু গ্রুপে কোনো টিচারের নামে কোনো মন্তব্য করব না, আমি হচ্ছে ওইগুলো জাস্ট ইনবক্সে কোনো টিচারের নামে মন্তব্য বা কোনো কোচিংয়ের রিভিউ জানতে চাইলে বা কিছু সম্পর্কে জানতে চাইলে ওইগুলো আমাকে ইনবক্সে বলবা, কারণ ওইগুলো পাবলিকলি বলা যায় না, সমস্যা আছে অনেক, বুঝছো? আচ্ছা দাদা এর মধ্যে মাইমেন সিং আসবে না? হ্যাঁ মাইমেন সিং ছিল আমার তো আজকে থেকে ক্লাস শুরু, এখন হচ্ছিল শনিবারে নোটিশ দিছে আমরা ক্লাস করব শনিবার থেকে। আচ্ছা এর মধ্যে মাইমেন সিং আসার আমার প্ল্যান আছে, যদি আসি আমি তোমাদেরকে ইনফর্ম করব অবশ্যই, তোমাদের ছোটখাটো একটা ট্রিট দিব আসলে, সমস্যা নেই। আচ্ছা এতটুকু। আসলে আমি আজকে মোহনগঞ্জ থেকে আসছিলাম, ভাবছিলাম যদি থাকো তাহলে দেখা করবো, এখন জানি যে তুমি মাত্র জানলাম যে তুমি মোহনগঞ্জ আছো। আচ্ছা প্যারা নাই, সমস্যা নাই, তো আমাকে যে কোনো টাইমে পাইবা, ফোন দিও আর ইনবক্স করবা, প্যারা নাই। আচ্ছা তাহলে আমরা ভাইয়া সিলেট আসবেন না? সিলেট, হ্যাঁ আমার বলছে সিলেট রিলেটিভস আছে, আমাকে অনেক বলে আসার জন্য, আরেকবার তোমার ছেলে ছুটি পাইলে আসবো, বড় ছুটি পাইলে টোর দিতে আসবো সিলেট, তোমাকে জানাবো। দেখা করবেন ভাই। অবশ্যই, এটা তো তোমার আমার কাছেও ভালো লাগবে যদি আমার এক দুটা স্টুডেন্ট থাকে অন্তত, যে সিলেটে আমার একটা স্টুডেন্ট আছে আমি গেলাম দেখা করলাম, এটা আমার কাছেও প্রাউড ফিলিং মোমেন্ট। আচ্ছা ভাই আমিও সিলেট থেকে আইছি ময়মনসিং। আচ্ছা আচ্ছা তাইলে তো ভালো আরো। ওয়ান ভাই নাকি? আচ্ছা এখন হচ্ছিল আমরা যারা সংগঠন ক্রমমাত্রা সবাই পড়ছি, তাহলে আমাদের সংগঠন ক্রমমাত্রা শেষ, এখন হচ্ছিল আমরা পরের পার্টে যাই। এখন তোমার তৃতীয় নাম্বার ভিত্তিটা কি? প্রতিসাম্যতা। প্রতিসাম্য ইংলিশ টার্মটা কি? সিমেট্রি। কি? সিমেট্রি। এখন কেউ মনে মনে বলতেছে ভাই এত কঠিন ইংলিশটা আপনি কেন লিখছেন হেনে? এখন আমি তোমাকে বলি এই ইংলিশ টার্মগুলো জানার সুবিধা কি, আমি কি সুবিধা পাইছি? এই প্রতিসাম্য ইংলিশ যে সিমেট্রি, এইটা জানার সুবিধাটা আমি কি পাইছি? আমার মেডিকেল প্রশ্ন আসছিল একটা মেডিকেলে, যে নিচের কোন স্পেলিংটা ঠিক আছে, 4টা ইংলিশ ওয়ার্ড ছিল, ওইটার মধ্যে একটা ছিল সিমেট্রি, ওইটা দেখেই আমি এই অপশানটা বাদ দিয়ে দিছি, কারণ আমি তো সিমেট্রি জানি, ঠিক আছে? মানে নিচের কোনটা ঠিক ওইটা আসছিল তোমার হচ্ছিল এরকম ছিল মনে হয়, সিমেটারি ছিল, আমি তো জানি না সিমেটারি না সিমেট্রি। সো হচ্ছিল এইরকম ইংলিশ টার্মগুলো তোমার জানা থাকলে ওইগুলো আলটিমেটলি তোমাকে হেল্প করবে, সো ইংলিশ টার্ম জানবা। আচ্ছা এটা ছিল কি জানলাম, প্রতিসাম্য ইংলিশ কি, সিমেট্রি। এখন হচ্ছে ভাই প্রতিসাম্য জিনিসটা কি? ধরো আমি বললাম যে এনে কে আছে, ধরো আমি হচ্ছিল এনে মুহাম্মদ আছে, আমি মুহাম্মদরে বললাম যে মুহাম্মদ আমি তোমাকে, আচ্ছা এনে মুহাম্মদ আছে, মুহাম্মদকে আমি বললাম যে মুহাম্মদ আমি তোমাকে এখন ভাগ করব, মানে তোমাকে আমি কাটবো। এখন দাদা নেট প্রবলেম করতেছে। এখন আসছে? হ্যাঁ আসছে এখন। আচ্ছা আমি বললাম ধরো তোমাদের একজনকে আমি কাটবো, তাহলে কয়টা সমান অংশে কাটতে পারি বলো তো? তোমাদেরকে যদি আমি কাটি কয়টা সমান অংশ সম্ভব? দুইটা। ধরো এটা একটা মানুষ, ওরে যদি আমি কাটি দুইটা সমান অংশই সমান মানে সম্ভব, এই যে মাঝখান দিয়ে কাটলে, একটা ডান আর একটা কি বাম। ধরো এটা মোহাম্মদকে আমি মাঝখান দিয়ে কাটলাম, মোহাম্মদ চলে গেছে রাগ পায় কষ্ট পায়া, আচ্ছা ডান বাম অংশে কাটলাম, ঠিক আছে? তাহলে
ভাই আমার নেটে ডিস্টার্ব দেন ও নেটে। আচ্ছা আচ্ছা, প্যারা নেই। তারা তেলে হচ্ছিল এই মনে হয় কাটলাম তেলে, এইটা হচ্ছিল কি একটা তল বরাবর কাটলে দুইটা সমান অংশ পাইতেছি। কোনো প্রাণীকে যে কোনো তল বরাবর কাটলে যদি অন্তত দুইটা সমান অংশ পাওয়া যায়, ওইটা কি বলা হয়? প্রতিসাম্যতা। ঠিক আছে, তাহলে প্রতিসাম্যতা জিনিসটা কি? প্রতিসাম্য বলতে বোঝায়, প্রতিসাম্য বলতে প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান, আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান। ঠিক আছে, যাদের মধ্যে এই প্রতিসাম্যতা আছে তাদেরকে বলা হয় প্রতিসম প্রাণী, আর যাদের নাই তাদেরকে বলা হয়, যাদের নাই তাদের বলে অপ্রতিসম প্রাণী। আচ্ছা, এই ক্লাসই কঠিন লাগতেছে, জিনিস কি কঠিন? জিনিস কিন্তু খুব সহজ, এত প্যারা নিও না মাথার মধ্যে যে ভাই কি পড়াইতেছে এত কঠিন। এই জিনিসটা চিন্তা করবা, তোমার বায়োলজি কঠিন লাগবে। তুমি তোমাকে এখন পর্যন্ত সবাই তোমাকে ভয় দেখাইছে, বায়োলজি মুখস্থের সাবজেক্ট, বায়োলজি এই বায়োলজি সেই, এই জন্য তোমার মাথার মধ্যে একটা ভীতি কাজ করতেছে। দ্যাটস ওয়াই তোমার কাছে এই জিনিসগুলো, সহজ জিনিসগুলোও কঠিন লাগতেছে। জৈব যৌগের ভয় তোমাকে ছোটো থেকে সবাই দেখাইতেছে, এই জন্য তুমি জৈব যৌগকে এত ভয় পাও। জৈব যৌগ মোটেও ভয়ের জিনিস না। তোমাকে মানুষ ভয় কেন দেখায়? যে জিনিসটা ও পারে নাই, বুঝছো? ধরো আমি একটা জিনিস পারি নাই, ওই জিনিসটা আমি তোমাকে ভয় দেখাবো, কিন্তু আমি তোমাকে কখনোই বলবো না যে আমি কেন পারি নাই। মানুষ নিজের গাফিলতি কোনোদিন বলে না, কোনোদিন তোমাকে কেউ বলবে না যে আমি আসলে বায়োলজি পারতাম না এই কারণে, এই কারণগুলোর জন্য আমি বায়োলজি পারতাম না। ও তোমার একটা কথাই বলবে যে আমি পারি না, তুইও পারবি না। বায়োলজি একটা কঠিন সাবজেক্ট, কিছু মুখস্থ করতে পারবি না, কিন্তু তোমার এইটা বলতেছে না যে আমি এই ভুলগুলো করছিলাম, তুই এই ভুলগুলো করিস না, তাইলে তুই পারবি। কেউ তোমাকে মানে সামনে যাওয়ার রাস্তা দেখাইতে চাবে না, তোমার রাস্তা তোমার দেখতে হবে। দ্যাটস ওয়াই কারো ভয় বিতে মানে কোনো কিছু মাথায় নিবা না, জিনিস খুবই সহজ। আমি গতদিন মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করলাম, মানে ওদেরকে আমি যা পড়াইছি তাই খুব সহজ সহজ জিনিস আসে, মোটেও ওইটা কঠিন না। মানুষ আসলে তোমাকে ভয় দেখায়। এই যে তোমার হচ্ছিল আমাদের মোহনগঞ্জ থেকে ডিএমসি কেউ পায় না, এই জন্য মানে সবাই ভয় দেয়। আমি যখন কেউ বলতাম যে ডিএমসি স্বপ্ন, হাসতো, এই ডিএমসি এটা কি মানে মুড়ির মুয়াটা, মানে তো মানে ও পারে নাই, ও বলে না যে আসলে আমি এই জায়গায় ভুলগুলা করছিলাম, এইগুলা করিস না, তাহলে তো ডিএমসি আসতে পারে। বুঝছো? মানে মানুষ মূলত এরকমই, মানুষ তোমাকে কখনোই তোমাকে সামনে যাওয়ার রাস্তাটা দেখাবে না, এই রাস্তাগুলো তোমার নিজের কইরা নিতে হবে, তোমারটা তোমার করতে হবে। সো কারো কোনো ভয় ভীতে কোনো কিছুই না, তুমি তোমার মতো সামনের দিকে এগিয়ে যাবা, তোমাকে কেউ আটকাইতে পারবে না। একটা জিনিস মনে রাখবা, তুমি তোমার প্রতি সৎ থাকবা। তুমি সৎ থেকে পরিশ্রম করো, তোমার সাথে সবাই বেইমানি করবে, তোমার সাথে তোমার টাকা, তোমার হচ্ছে পাওয়ার, সব কিছুই বেইমানি করতে পারে, কিন্তু তোমার যে পরিশ্রম সেটা কোনোদিন তোমার সাথে বেইমানি করবে না। তুমি পরিশ্রম করলে আজ হোক কাল হোক তুমি সেটার ফল পাবাই। সো ঘোরাগাড়ি অনেক করতে পারবা, এগুলো এখন না, পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনাটা মেইন ফোকাস রাখো। কলেজ লাইফে তুমি ভালো করবা, তোমার এই ইন্টার লাইফে তুমি ভালো করো, তারপর যেন মেডিকেলে চান্স পায়, তুমি 1 বছর ফেল করো, ওইটা কেউ দেখবে না। আমি যদি ডিএমসিতে 1 বছর ফেল করি, এটা কেউ দেখবে না, ওই ছেলে ডিএমসিতে পড়ে, এটাই অনেক কিছু। সো ওইটা প্যারা না, তোমার হচ্ছে আগে একটা জায়গায় যেতে হবে, ওই জায়গায় গিয়া তারপরে তুমি 1টা বছর ড্রপ দাও বা তুমি যাই করো, কিন্তু তোমার আগে একটা নির্দিষ্ট ঠিকানা বানাও। আমি তো দেখতেছি আমার বন্ধুরা যারা চান্স পায় নাই, বুঝছো, আমার ফ্রেন্ড লিস্টের বেশিরভাগই চান্স পায় নাই, বেশিরভাগই এখন সেকেন্ড টাইমার। ওরা যে সাফার করতেছে, ওই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করি, একটা জিনিস শেয়ার করি। আচ্ছা, আমি এক্সট্রা কথা বলতেছি, বুঝছো, আজকে তোমরা যেহেতু বেশি স্টুডেন্ট, একটু বলতেছি, মাইন্ড করো না। সমস্যা নাই, এডি দরকার ভাই পড়ালে হাঁটতে। বলি, ও আমারে বলতেছে, মানে ও আগে মাইমেনসিং থাকতো, ওরে আমি পড়াইছি, আমার ফ্রেন্ডকে আমি পড়াইছি, ও আমারে বলতেছে ভাই কইস না বাসায় খুবই সমস্যা। আমি শিখে কিছু কইছে তোরে, কইতেছে যে আসলে মানে চান্স পাই নাই, এটা নিয়ে তেমন কিছু বলে না, কারণ জানে আমারও মন খারাপ, যদি কিছু বলে, আমি যদি কিছু কইরা ফেলি, অনেকে সুইসাইড করে বাসায়, জানে এরকম জিনিস। কিন্তু যখন খাইতে বসি, তখন যে আধা ঘন্টা খাই, তখন এক সাইডে আম্মু বলে, এক সাইডে আব্বু বলে, দুইজন একটানা কথা শোনায়। আব্বু তো এই তোর পিছে কই টাকা এগুলো ডাললাম, এই সেই। তোমার মনে হইতেছে তোমার কেউ কোনো কথা শোনাবে না, তোমার রিলেটিভস তোমাকে টোকা দেবে,
যে কিরে কই চান্স পাইছিস, তুমি তো স্কুলের টপার, তোমার হচ্ছিল আশেপাশে সবাই জানে, তোমার আব্বু আম্মুকে বলবে যে আপনার ছেলে তো স্কুলে এই সেই বলতেন, এখন কি করলো, কই আছে? যখন বলতে পারবে না, মাথাটা নিচু কইরা যাবে, তখন জিনিসটা তুমি চিন্তা করো, বুঝছো? এই জিনিসটা তোমার বাবা মা তোমার কিছু বলবে না, কিন্তু জিনিসটা ভিতরে ভিতরে কষ্টটা পাবে, যে তোমাকে বলবে ওই তুমি তোমাকে নিজেকে কন্ট্রোল করতে পারবা না। এই যে আমার ফ্রেন্ড বলে যে সময় মানে আমি ভাতটা যে সময় আমাকে বলে ভাত খাইতে আয়, ওই সময়ই মানে আমার বুকটা আমার দপদপ করে আসে যে আমার আজকে আবার কথাগুলো শোনা লাগবো, বুঝছো? এটাই বাস্তবতা। সো পরিশ্রম যখন করবাই, চান্স যদি তুমি ধরো এইচএসসি তুমি ফেল করলা, দ্বিতীয়বার দিবা, পরিশ্রম করাই লাগবে। ধরো তুমি কোনো মতে এইচএসসি পার করলা, এডমিশানে তো মানে একটা বড় সড়ো মারা খাবা, ওই নিয়ে তোমার পরিশ্রম করা লাগবে। সেকেন্ড টাইম আলটিমেটলি পরিশ্রম করাই লাগবে। ওইটা তোমার শুরুতে করতে কি সমস্যা? ওই যে তোমার শুরুতে কেন ফার্স্ট সেমিস্টারে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে? আমরা সৈয়দ নজরুলে, আমি তো সৈয়দ নজরুলের স্টুডেন্ট, আমরা 650 জন ভর্তি হয়েছিলাম। তুমি বলো যে 650টা সৈয়দ নজরুলের যে স্টুডেন্টগুলো চান্স ভর্তি হয়েছিল, একটাও কি খারাপ স্টুডেন্ট? যেটার সাথে আমি কথা বলতাম সবার নাম্বার আমার থেকে বেশি, আমি ডিপ্রেশনে থাকতাম প্রথম যে কই আইসা পড়লাম, এই সৈয়দ নজরুল কলেজ আমার জন্য না। মানে আমার সামনে যেটা ছিল ও আমার থেকে 30 নাম্বার বেশি পাইছে, আমি আমার উপজেলায় আমি সেকেন্ড হয়েছি, মানে বুকটা ফুলায় কলেজে গেছি, যায় শুনি যে ও আমার থেকে 30 নাম্বার বেশি। আমি তো ভাবতেছি যে আমি মানে আমার উপজেলায় কি ভাবতাম নিজেরে, কই আইসা বললাম। মানে টিচারকে একটা প্রশ্ন করতাম যে স্যার এটা তো বুঝি নাই কী হবে, স্যার বলার আগে সবাই আমাকে বইলা দিত, মানে ক্লাসের সবাই। আমি তো পুরা এরপরে থেকে মানে প্রশ্ন বই না, পিসের বেঞ্চে গিয়ে বসতাম, বুঝছো? কিন্তু যখন আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হইলো, মাত্র 27 জন পাশ করলো, এর মধ্যে আমি ফার্স্ট। এই যে একটা তোমার আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট আসলো, এই যে আমার ফার্স্ট, তারপরে আর কেউ আটকাইতে পারেনি। তারপরে এখন লাস্ট ডিএমসি দিয়া আমার শেষ হইল, বুঝছো? সো তোমাকে মানুষ ভয় দেখাবে, তোমাকে বলবে সবাই ফার্স্ট সেমিস্টারে তো ফেল শিওর করবি, কিন্তু এইটা কেউ বলবে না যে ফার্স্ট সেমিস্টারে আমি এই ভুলগুলা করছিলাম, এইগুলা করিস না, তাই তোর ফেল হবে না, বা এইগুলো না করার কারণে আমি ফেল করছি, এইগুলো তুই কর। কেউ বলে তোমারে? তুমি বলো, তুমি যেই সিনিয়রের সাথে আলাপ করছো সবাই বলছে না ফার্স্ট সেমিস্টারে ফেল করবা? কেউ কি বলছে যে এইগুলা করিস না তাইলে ফেল করবি না? বলো, কেউ বলছে তোমাদের? কেউ বলবে না ভাই, এটাই বাস্তবতা, বুঝছো? ফার্স্ট সেমিস্টার পর্যন্ত এমন নিজের সাথে শপথ নাও যে আর যাই হোক আমার লাইফে কখনো ফেলের কালিমা আমি লাগাবো না। ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে তুমি নিজে একটা ফেলও আইনো না, দেখবা তুমি তোমার লাস্ট পর্যন্ত এটা ধরে রাখতে পারবা। প্রথম 3 মাস তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, পার্কে যাওয়া, ওইনে ঘুরতে যাওয়া, বিকালে ফুচকা খাইতে যাওয়া, সব ত্যাগ করো ভাই। প্রথম 3 মাস তুমি খুব পড়ো, কোনো মতে ভাই এই ফেলটা ঠেকাও। তোমার হচ্ছে হলো আমার নাম মেনশন করাটা আসলে উচিত না, নাম মেনশন করবো না। তোমরা 26 ব্যাচ, মানে 25 ব্যাচের যারা ছিল, মানে যারা বিভিন্ন উপজেলার টপার, আমার মোহনগঞ্জ উপজেলার যারা টপার ছিল 25 ব্যাচের, ওরা যখন গেছে ওরা সব ফেল করছে ফার্স্ট সেমিস্টারে। তোমরা খবর নিয়ে দেখো তোমাদের সিনিয়রদের, ওরা সবাই ফেল করছে। কেন ফেল করবে ভাই? এত 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 টপার, তোরা কেন ফেল করস? বুঝছো? এই প্রথম ডানাটা গজায়, সো ডানাটা কাইন্ডলি গজায়ও না, বুঝছো? তোমরা যে কোনো বিষয়ে কোনো প্রবলেম ফেস করলে আমার সাথে শেয়ার করো। এটাই বলবো যে আমি তোমাকে কখনো খারাপ কিছু উপদেশ দিব না, আমি অন্তত তোমার মানে ভালো চাইবো, অন্তত খারাপ চাইবো না, ভালো চাই বা না চাই, খারাপটা চাইবো না। আচ্ছা, সো আমরা পড়াই যাই। এই প্রতিসাম্যতা, আচ্ছা একটু বেশি কথা বললাম, সবার কাছে আমি সরি, রিয়েলি সরি, আসলে বলতে একটু বেশি বললে ফেলছি, যদিও কথাগুলো দরকার আছে, কারণ তোমাদের বাস্তবতা বা রিয়েলিটি যদি তোমরা না বুঝো খুবই প্যারা। সো হচ্ছিল রিয়েলিটি জানাই লাগে। কেউ অনেকে মাইন্ড করতেছো ভাই এক্সট্রা কথা বলতেছে, তাদের জন্য সরি। দেখো আমরা পড়াই যাই। আচ্ছা, এখন হচ্ছিল এই যে প্রতিসমতা কয় ধরনের হইতে পারে? প্রতিসমতা হইতে পারে 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। একটা আছে গোলীয় প্রতিসাম্য,